আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ট্রাম্পকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। ইরানের কৌশলগত অস্ত্র মধ্যপ্রাচ্যকে খণ্ড বিখণ্ড হওয়া থেকে রক্ষা করেছে বলছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। ফাতার সাথে পুনরায় ঐক্য প্রচেষ্টা শুরু করেছে হামাস। পেলোসি এবং ম্যাককেনেলের বাসায় এবার হামলা। নাইজারে জঙ্গি হামলায় নিহত আরও ৭৯ জন। এবার উঠল নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ফ্লাইট চালু সৌদি আরবে। বাইডেনের জয় ঠেকাতে রিপাবলিকানদের শেষ চেষ্টা। এবং মার্কিন বিমানবাহী রণতরী সাবমেরিনের মতো তলিয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি সতর্ক করে বলেছেন, আগুন নিয়ে খেললে আমাদের প্রত্যুত্তর হবে অতি কঠোর। নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে জাভেদ জারিফ লিখেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য জানা গেছে ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বেলায় ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো না যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, ট্রাম্প পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আগুন নিয়ে যে কোনো খেলার কঠোর জবাব দেওয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ঙ্কর। এর আগে মোহাম্মদ জাভেদ জারিফ গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে সতর্ক করে দিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা, জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্ত দেরি করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলা করার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা শত শত কোটি ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে B-52 বোমারু বিমান ও সাবমেরিন পাঠিয়েছে। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলেমানির হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। গত বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া গত সপ্তাহে পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছে। যদিও গতকাল মার্কিন বিমানবাহী রণতরী নিমিৎজ এর সহযোগী যুদ্ধজাহাজের বহর এ অঞ্চল থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশে উৎপাদিত কৌশলগত অস্ত্র মধ্যপ্রাচ্যকে খণ্ড বিখণ্ড হওয়ার হাত থেকে রক্ষা করেছে। এসব অস্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো ব্যবহার করে বলদর্পী শক্তিগুলোর ষড়যন্ত্র বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করেছে। জেনারেল আমির হাতামি বলেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ধ্বংস এবং ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে বলদর্পী শক্তিগুলো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে তাদের সমস্ত বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও অস্ত্রের সক্ষমতা ব্যবহার করেছে। কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ইরানের কৌশলগত অস্ত্র শত্রুর লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। এ অঞ্চলের বাইরের শক্তিগুলো চায় ইসলামী প্রজাতন্ত্র ইরান দুর্বল থাকুক এবং তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু বহু বছর ধরে শুধু আমরা আমাদের স্বাধীনতাই রক্ষা করিনি, বরং আমাদের শক্তি বাড়িয়েছি। ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা আঞ্চলিক ভূ রাজনৈতিক ক্ষেত্রে যে মন্দা সৃষ্টির চেষ্টা করছে, ইরান তা কখনো সফল হতে দেবে না। জেনারেল আমির হাতামি আরও বলেছেন, শত্রুরা মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ায় তাদের লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তৈরি করেছে, কিন্তু ইরানের কৌশলগত উপস্থিতি তাদের সেই স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছে। ফাতার সাথে ঐক্যের চুক্তিতে পৌঁছানোর জন্য পুনরায় অভ্যন্তরীণ আলোচনা শুরুর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে হানিয়া জানান, ফিলিস্তিনিদের পুনর্মিলনের লক্ষ্যে পুনরায় জাতীয় সংলাপ শুরু করার প্রচেষ্টা চলছে। এটি ইসরায়েলি দখলদারিত্বকে প্রতিহত করার এবং ফিলিস্তিনি স্বার্থকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র রুখে দেওয়ার ভিত্তি। তিনি আরও বলেছেন, এই প্রচেষ্টাকে সফল করার জন্য বর্তমানে আমরা ব্যাপকভাবে যোগাযোগ করছি। ফাতা সহ ফিলিস্তিনি সব দলগুলোর সাথে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান হামাসের এই নেতা। হামাসের শীর্ষ এই নেতা জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা PLO, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে হামাস ঐক্যের চেষ্টা করছে, আর এটা হবে অংশীদারিত্ব এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে।
দেশের এবং প্রবাসের সব ফিলিস্তিনি জনগণের ইচ্ছার আলোকে। জাতীয় পুনর্মিলনী চুক্তি ও ঘোষণার লক্ষ্যে সাম্প্রতিক জাতীয় ঐক্যের সংলাপ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তবে সংলাপের মধ্যে পিএ, ফাতা এবং পিএলও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত বছরের 17 নভেম্বর পুনরায় ইসরায়েলের সাথে নিরাপত্তা আলোচনা শুরু করার ঘোষণা দেন। এর ফলে জাতীয় ঐক্যের এ প্রচেষ্টা থেমে যায়। ফিলিস্তিনের সব গোষ্ঠী আব্বাসের এ পদক্ষেপের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটর সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককেনেলের বাসায় হামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার পেলোসির বাড়ির বাইরে কৃত্রিম রক্ত এবং শূকরের বিচ্ছিন্ন মাথা ফেলে যাওয়া হয়। এছাড়া গ্রাফিতি এঁকে রেখে যাওয়া হয়েছে। কেন্টাফিকিতে ম্যাককনের বাড়ির বাইরে আমার অর্থ কোথায় এবং আরও কিছু নেতিবাচক মনোভাব আঁকিবুকি করে রেখে গেছে দুর্বৃত্তরা। করোনাভাইরাসের প্রণোদনা প্যাকেজ নিয়ে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে নতুন এই খবর এসেছে। মঙ্গলবার 600 থেকে $2000 প্রকল্পের অধীন লোকজনকে দেওয়া সহায়তা বাড়াতে ভোট দিয়েছে প্রতিনিধি পরিষদের সদস্যরা। 40 রিপাবলিকান সদস্যের সমর্থনে ডেমোক্র্যাট দলীয় নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে আইন পাশ হয়েছে, কিন্তু রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে বিলটির অনুমোদন মেলেনি। বুধবার ম্যাককেনেল বলেন, সহায়তার প্রয়োজন নেই এমন ডেমোক্র্যাট দলীয় ধর্নাঢ্য বন্ধুদের হাতে আরও ধার করা অর্থ পৌঁছতে সিনেটকে কেউ তাড়া দিতে পারবে না। শনিবারের ভাঙচুরের পর এক বিবৃতিতে ম্যাককেনেল বলেন, ডেমোক্র্যাট দলীয় প্রক্রিয়ায় অংশ নেওয়া সব কেন্টাকিয়ানদের আমি বুঝতে পারছি। তারা আমাদের সঙ্গে একমত হোক কিংবা না হোক, তাদের আমি সাধুবাদ জানাই, কিন্তু এটি একেবারে ভিন্ন ঘটনা। আমাদের সমাজে ভয়ের রাজনীতি এবং ভাঙচুরের কোনো জায়গা নেই। আফ্রিকার দেশ নাইজারের 2টি গ্রামে জঙ্গি হামলায় কমপক্ষে 79 জন নিহত হয়েছে। এদের মধ্যে চোম্বাগো গ্রামে নিহত হয়েছেন অন্তত 49 জন, আহত হয়েছেন 17 জন। জারেমদারে গ্রামে হামলায় নিহত হয়েছে আরও 30 জন। গ্রাম দুটির অবস্থানে নাইজারের পশ্চিমে মালি সীমান্তর কাছে। আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। নাইজারের জাতীয় নির্বাচনের মধ্যেই ওই দুটি গ্রামে সবশেষ এই হামলার ঘটনা ঘটল। 2 দফায় 5 বছর করে মেয়াদ শেষে দেশটির প্রেসিডেন্ট মাহামাউদু ইসুফু এবার পদত্যাগ করছেন। ফ্রান্স শনিবার জানিয়েছে, মালিতে নিযুক্ত তাদের 2 সেনাও নিহত হয়েছে। এর আগে কয়েক ঘন্টা আগে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায়, গত সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় 3 ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল। ফ্রান্স পশ্চিম আফ্রিকার কট্টর ইসলামপন্থীদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করেছে। তবে নাইজার ও মালির মতো দেশগুলো প্রতিনিয়ত জাতিগত সহিংসতা, মানব পাচার, মাদক চোরাচালান এবং ডাকাতির শিকার হয়ে আসছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাসে আল হাদা জানান, এই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে। দেশগুলোর টিলাবেরি অঞ্চলের হামলার শিকার গ্রামগুলো অবস্থিত, সেখানে 2017 সাল থেকে জরুরি অবস্থান চলছে। পুরো নাইজার জুড়ে জিহাদি গোষ্ঠীগুলোর হামলার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় ঠেকাতে সব উদ্যোগ বিফলে যাওয়ার পর সর্বশেষ চেষ্টা শুরু করেছেন রিপাবলিকান দলের নেতারা। নির্বাচনে ভোট জালিয়াতির তদন্ত না হলে জো বাইডেনের জয়ের পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন একদল রিপাবলিকান সিনেটর। বর্ষিয়ান রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে 11 জন সিনেটর এবং নবনির্বাচিত সিনেটর অভিযোগ খতিয়ে দেখার জন্য 10 দিন দেরির দাবি জানিয়েছেন। তবে এই পদক্ষেপ সফল হবে না বলেই ধরা হচ্ছে, কারণ অধিকাংশ সিনেটর আগামী 6 জানুয়ারির ভোটে বাইডেনকে সমর্থন দেবেন। এদিন ইলেকট্রাল কলেজের ভোটগুলো অফিসিয়ালভাবে গণনা করা হবে এবং গণনার ফলাফল মেনে নেওয়ার পক্ষে বিপক্ষে সিনেটররা ভোট দেবেন। টেক্সাসের সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে এক বিবৃতিতে 11 সিনেটরের পক্ষ থেকে বলা হয়, নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতি, নির্বাচন আইন লঙ্ঘন, ভোটদানের অন্যান্য অনিয়মের নজিরবিহীন অভিযোগ এসেছে। 1877 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 3টি অঙ্গরাজ্যেই উভয় দল জয় দাবি করলে তাদের জন্য একটি দ্বিদলীয় কমিটি গঠন করা হয়েছিল। সেই উদাহরণ টেনে তারা কংগ্রেসকে একটি কমিশন নিয়োগের দাবি জানান, যেন বিতর্কিত অঙ্গরাজ্যগুলোতে 10 দিনের জরুরি অডিট পরিচালনা করা হয়। তারা আরও বলেন, অডিট শেষে প্রতিটি অঙ্গরাজ্যে কমিশনের ফলাফলগুলো মূল্যায়ন করবে। তাদের ভোটের পরিবর্তনের সত্যতা প্রমাণের জন্য একটি বিশেষ আইনসভার অধিবেশন ডাকবে। করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। রোববার স্থানীয় সময় বেলা 11টা থেকে দেশটিতে সমুদ্র, স্থল এবং আকাশপথে প্রবেশ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম রয়টার্স। জানা গেছে, মহামারীর অতি সংক্রামক নতুন ধরন বা স্ট্রেন সংক্রমণের আশঙ্কায় 20 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত এবং সব ধরনের বন্দর বন্ধ করে দিয়েছিল সৌদি আরব।
এই কয়দিন অতিবাহিত হওয়ার পর আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে 14 দিন আনকানো দেশে অবস্থান করবে, তারপর সৌদি আরব ঢুকতে পারবে। এছাড়া পিসিআর টেস্টও করা হবে। যেসব নাগরিকদেরকে মানবিক এবং জরুরি কারণে সৌদির ভেতরে ঢুকতে দেওয়া হবে তাদেরও বাড়িতে 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। এসব ব্যক্তিদের পৌঁছানোর 48 ঘন্টার মধ্যে একটি এবং কোয়ারেন্টাইনের 13তম দিনে আরেকটি পিসিআর টেস্ট করা হবে। ইরানের ব্যাপারে যে কোনো ধরনের ভুল করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলছে দেশটি প্রয়োজনে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীতে এমনভাবে হামলা চালাবে যাতে এগুলো সাবমেরিনের মতো পানির নিচে তলিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির অন্যতম সামরিক উপদেষ্টা ও আইআরজিসির সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাবি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীকে কয়েক ঘন্টার মধ্যে সাবমেরিনে পরিণত করে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে। তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আর যে কয়দিন আছে তাতে সে ধরনের কোনো ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন। জেনারেল সাফাবি বলেন, আমরা কখনো আগে যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি আমাদের উপর হামলা চালায় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার মোকাবিলা করব। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলেমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তির আগ মুহূর্তে শনিবার ইয়াহিয়া সাফাবি এসব কথা বলেছেন। গত বছরের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাশেম সুলেমানি শাহাদাত বরণ করেন। হামলায় জেনারেল সুলেমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থী স্বেচ্ছাসেবী বাহিনী হাসতাস সাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুদেশের মোট 10 জওয়ান এবং কমান্ডার শহীদ হন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।